ভাই একটু চ্যাম্পিয়ন্স লিগের দিকে যদি তাকাই, আর্সেনাল ফ্যানদের নিয়ে কথা বলছিলেন, 2 দশক পর মানে লাস্ট 2006 সালে হচ্ছে তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আসছিল, মিকেল আর্তেতার হাত ধরে আবার ফাইনালে। সো যেতে কি পারবে ফাইনালে আদৌ সেমিফাইনাল থেকে? সত্যি কথা বলতে ইটস ভেরি টাফ ম্যাচ, কারণ আপনার অপোনেন্ট যখন আসলে অ্যাথলেটিকো মাদ্রিদ, তখন আসলে আপনি এই ম্যাচটা কীভাবে হ্যান্ডেল করবেন, আপনার প্লেয়ারদের প্রিপারেশন কেমন। আমি যেটা বললাম যে দুইটা দিকে ফোকাস দিতে গিয়ে আসলে আপনার প্লেয়াররা সবাই রেডি আছে কিনা, স্পেশালি ইম্পর্টেন্ট প্লেয়ার ওডেগার্ড, ডেক্ল্যান রাইস, ডেভিড রায়া, অ্যারন সাকা, এরা আসলে কোন পর্যায়ে রয়েছে, মার্টিনেল্লি, এরা আসলে ফুল ফিট আছে কিনা, ফুল এনার্জি তাদের আছে কিনা। বিকজ লাস্ট ম্যাচটা যদি দেখেন সেখানে কিন্তু তাদের অনেক এনার্জি লস হয়েছে এবং সেটা 2 দিন আগে তারা খেলেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আর্সেনালের জন্য কিছুটা হলো একটু প্রেশার হবে, বিকজ অ্যাথলেটিকো মাদ্রিদ আপনি যদি দেখেন এই ম্যাচের আগে যখন তারা কোয়ার্টার ফাইনাল খেলছিল বার্সেলোনার সাথে, হোম অ্যান্ড অ্যাওয়ে 2টা ম্যাচই কিন্তু তারা ভালো করেছে এবং বার্সেলোনার সাথে তারা ডমিনেট করে ফুটবল ম্যাচটা জিতেছে 2টা ম্যাচই। তো একটা ড্র হয়েছে, একটা তো তার স্ট্রে জিতেছে। তো সেই জায়গা থেকে বার্সেলোনাকে হারিয়ে যখন আপনি সেমিফাইনালে আসবেন, তখন ডেফিনেটলি আপনাকে মনে রাখতে হবে যে এই দলটার ভিতরে অন্যরকম একটা পোটেনশিয়ালিটি রয়েছে। এবং টু বি অনেস্ট, সত্যি কথা বলতে কি এই বছর আমার কাছে মনে হয় যে অ্যাথলেটিকো মাদ্রিদ আগের অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে কিছুটা হলো ডিফারেন্ট ফুটবল খেলছে। সিমিওনের কথা যদি বলি, সে কিন্তু অ্যাজ এ পারসন ফাইনালে উঠে ফাইনাল হেরেছে, রাইট, ডাগ আউটে সেটাও সে মানে তার লাইফে সে অনেক কিছু হারিয়েছে। এবার কি কিছু একটা পাবে? সত্যি কথা বলতে পাওয়ার চান্স রয়েছে, কারণ আমি যেটা বললাম যে সিমিওনি কিন্তু 2010-11-তে কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদের দায়িত্ব নিয়েছে অলমোস্ট, কিন্তু আপনি যদি দেখেন 15 বছর কিন্তু সে এই দলটার সাথে রয়েছে। এবং সত্যি কথা বলতে সিমিওনি কিন্তু একটা প্যাটার্নেই ফুটবল খেলে, একমাত্র কোচ যে তার গেম সিস্টেম অফ প্লে থেকে বের হয়ে আসেনি। বাট এই বছর আমার কাছে মনে হচ্ছে কিছুটা সে চেঞ্জ করেছে লাইক সে সবসময় 2জন স্ট্রাইকার নিয়ে খেলতে পছন্দ করে, এখনও সে খেলছে। বাট সত্যি কথা বলতে যেটা হচ্ছে, আগে সে একটু বেশি ডিফেন্সের দিকে মনোযোগ থাকতো, কাউন্টার অ্যাটাক বেস খেলতো। বাট এখন কিন্তু সে একটু মোর অ্যাটাকিং খেলে এবং 4জন সলিড মিডফিল্ডার রেখে 2জন স্ট্রাইকার রেখে কিন্তু সে তার দলটাকে সাজিয়েছে এবং শুরু থেকেই কিন্তু সে চেষ্টা করে গোল দেওয়ার জন্য। এবং আজকেরা তো তার গেম প্ল্যান একটা বড় অংশ থাকবে যে শুরু থেকে যদি একটা গোল দিতে পারে, এটা আর্সেনালের জন্য বিশাল প্রেশার হয়ে যাবে। আমি এইখানে একটা মানে পরিসংখ্যান অ্যাড করতে চাই। দর্শক আপনারা হয়তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন যে আর্সেনাল এবং অ্যাটলেটিকো মাদ্রিদ এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে মানে এবার 13টা ম্যাচ খেলেছে আর্সেনাল, আর অ্যাটলেটিকো মাদ্রিদ 15টা ম্যাচ খেলেছে। তার মধ্যে যদি গোলের সংখ্যার দিকে তাকাই, অ্যাটলেটিকো মাদ্রিদ 35টা গোল দিয়েছে আর আর্সেনাল 28টা। তার মানে যাই হোক অ্যাটলেটিকো মাদ্রিদ গোল দিবে, তারা যদিও গোল খেয়েছেও অনেক, 27টা গোল খেয়েছে এবং আর্সেনাল আসলে গোল হজম করতে হয়েছে মাত্র 6টা। সো পরিসংখ্যান বলছে অ্যাটলেটিকো মাদ্রিদ গোল দিবে, কিন্তু গোল তারা খাচ্ছেও। আর যদি একটু তাদের বল কন্ট্রোলের জায়গায় দেখি, অলমোস্ট সিমিলার। অ্যাটলেটিকো মাদ্রিদ 48.7% আর আর্সেনাল 54%। আচ্ছা, সো এই পরিসংখ্যান দেখে আপনার কি মনে হচ্ছে যে সিমিওনে আজকে শুরুর একাদশটা আসলে কোন ফরমেশনে নামাতে পারে? না, সিমিওনির এখানে ফরমেশন চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই। সিমিওনি কিন্তু 4-4-2 ফরমেশনই খেলে, 4জন ডিফেন্স, 4জন মিডফিল্ডার এবং 2জন স্ট্রাইকার। তো সিমিওনির মেইন রেস্টুরেন্টের জায়গা হলো গ্রিজম্যান এবং ওলিয়ান আলভারেজের ইনজুরির একটা ইস্যু ছিল, এটা লাস্ট সংবাদ সম্মেলনে শিওর করেছে যে খেলছে। সো এই 2জন প্লেয়ার কিন্তু আসলে মেইন ডিফারেন্সটা করে দেয়। এবং সব থেকে স্ট্রং পয়েন্ট হলো যে সিমিওনি দেখবেন যে মিডফিল্ডটাকে কন্ট্রোল করার চেষ্টা করে, সে 4জন সলিড মিডফিল্ডার রাখে, যারা কিনা দেখবেন যে ডিফেন্ডিং ট্রানজিশন পিরিয়ডে লাইক অপোনেন্ট হাফে যখন বল লস করবেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা বলের পিছনে এসে 4টা মিডফিল্ডার দাঁড়িয়ে যায়। সো অপোনেন্টের যদি 3জন মিডফিল্ডারও থাকে, তারা 4জন হয়ে যায়। লাইক কোকে, লোরেন্টে, লুকমান এবং হলো আপনার সিমিওনির ছেলে, এই 4জন কিন্তু একদম একটা ব্যারিকেড হয়ে যায় পিছনে আসে, বলের পিছনে এসে। সুতরাং ওই মিডফিল্ডটাকে কন্ট্রোল করাটা কিন্তু এইবারের সিজন আমি মনে করি যে অ্যাথলেটিকো মাদ্রিদের সব থেকে বড় একটা স্ট্রেংথের জায়গা। এবং আপনি যেটা বলছেন যে সিমিওনি এর আগে সবসময় গোল কনসিড করতো কম, গোল খেতো কম, গোল দিত বেশি। এবছর কিন্তু গোল খেয়েছেও দিয়েছেও বেশি। সো 2টা জায়গায় কিন্তু অলমোস্ট সমান। আর্সেনালের যে পরিসংখ্যান দেখিয়েছেন, আর্সেনাল সবসময় হোম ম্যাচে খুবই গোল কনসিডের জায়গা, যদি দেখেন খুব গোল কম খেয়েছে। সো এইটা একটা বড় স্ট্রেংথের জায়গা। আজকে তো আর্সেনালের মাঠে খেলা, এটা কিন্তু আবার আর্সেনালের জন্য একটা বড় প্রাপ্তির জায়গা। বিকজ হোম ম্যাচের কিছু হলো অ্যাডভান্টেজ থাকবে, 5% অ্যাডভান্টেজ যদি আপনি হোম ম্যাচে নিতে পারেন, সেইটাই কিন্তু আপনার ম্যাচের ডিফারেন্সটা করে দিবে। তো সেই জায়গা থেকে মাইকেল আর্টেটা কিছুটা হলো স্বস্তিতে থাকবে। এবং অস্বস্তির জায়গাও রয়েছে, অ্যারন সাকা এখনো আমার কাছে মনে হয় যে ফুল ফিট লিগের শুরুতে যেরকম ছিল ওই প্যাটার্নটা
প্ল্যানটা এখনো সে দিতে পারছে না। মার্টিনেল্লি বেসিক্যালি তো তাদের দুই উইং হলো মেইন স্ট্রংগেজ, এবং গায়ারস্কো যে স্ট্রাইকার রয়েছে দুর্দান্ত ফর্মে রয়েছে। সো স্ট্রেংথের জায়গা রয়েছে, কিছু ল্যাকিংসও রয়েছে। সো এইগুলি যদি মেকআপ করতে পারে মিকেল আর্টেটা, আমি মনে করি যে আমি স্পেশালি আজকে আসলে কাউকে ফেভারিট মানছি না, মানে ম্যাচটা আসলে ওপেন রয়েছে দুই দলের জন্যই। আমি এর আগে কিন্তু আপনার কাছে সবসময় বলেছি যে এই ম্যাচ হয়তো এই জিতবে এই হারবে, বাট আজকের ম্যাচটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কি টাই ব্রেকারে রেজাল্ট দেখতে হতে পারে যদি মিকেল আর্টেটা যদি চিন্তা করে যে কোনোভাবে গোল কনসিড করবে না, এবং আপনি যদি প্রথম লিগের ম্যাচটা দেখেন দুই দলই কিন্তু একটু সতর্ক হয়ে খেলেছে, কেউ চায়নি যে ম্যাচটা স্ট্রেট হারুক। হ্যাঁ, কারণ আপনি যদি দেখেন দুইটা গোলই হয়েছে সেট পিস থেকে, তো সেখানে কিন্তু দুইটা দলের কোচের কিন্তু সেম গেম প্ল্যানই ছিল যে তারা স্ট্রেট ম্যাচটা কেউ হারবে না। সো আজকেও যদি সেম একটা গেম প্ল্যান হয়, যদিও মিকেল আর্টেটা কিছুটা হলো অ্যাটাকিং খেলবে বিকজ হোমের তো একটা অ্যাডভান্টেজ রয়েছে। আর অ্যাথলেটিকো মাদ্রিদের মেইন স্ট্রেংথের জায়গা হলো যে তারা আসলে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু আসলে তারা গোল করেছে চ্যাম্পিয়ন্স লিগে। সো গোল করা তাদের অনেক ক্লিয়ার রয়েছে। গ্রিজম্যান গোল করছে, আপনার আলভারেজ গোল করছে, পিছন থেকে আপনার লোরেন্টি গোল করছে, লুকম্যান গোল করছে, অনেক প্লেয়ার আছে স্কোরার। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি বলবো যে দুই কোচের কিন্তু টেকটিক্যাল যদি জায়গাগুলি দেখেন অলমোস্ট সিমিলার। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এমন হতে পারে ম্যাচটা আপনি যেটা বলছেন যে পেনাল্টি শুট আউটে যাওয়ারও চান্স রয়েছে। গ্রিজম্যান সংবাদ সম্মেলনে দারুণ একটা কথা বলেছে যে সে স্কোর করুক আর না করুক তার ওই জায়গাটায় ফোকাস নেই, সে পারফর্ম করতে চায়। এবং তার কথা হচ্ছে যে সে আগে এরকম ধরনের ম্যাচের জন্য 50 বার চিন্তা করতো, এখন আর এই প্রেশারটা তার কাজ করে না, মানে সে রিল্যাক্সে ম্যাচটা খেলতে চায়। আর কোচের পয়েন্ট অফ ভিউ হচ্ছে আর মাত্র একটা ম্যাচ পরেই তারা ফাইনাল খেলবে, মানে তাদের কনফিডেন্স লেভেলটা কি এটাই কি আর্সেনালকে ঘায়াল করে দিবে কিনা? গ্রিজম্যানের ব্যাপারটা হলো গ্রিজম্যান এই ধরনের ম্যাচ অনেক খেলেছে তার ফুটবল ক্যারিয়ারে, সে ওয়ার্ল্ড কাপ উইনার, ওয়ার্ল্ড কাপ রানার আপ। সো সুতরাং সে জানে যে এই ধরনের ম্যাচগুলি কীভাবে হ্যান্ডেল করতে হবে, এবং আই হোপ যে সে তার প্লেয়ারদের ভিতরে ইনফ্লুয়েন্সটা তৈরি করবে। এবং সেই জায়গা থেকে সিমিওনিওর কিন্তু এই ধরনের এক্সপিরিয়েন্স রয়েছে, বাট মিকেল আর্টেটার কিন্তু এই ধরনের এক্সপিরিয়েন্স একদম খুবই কম। তো সেই জায়গা থেকে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হ্যান্ডেল করা ইজ নট ইজি। তো মিকেল আর্টেটার ব্যাপারটা হলো যে সে কিছুটা হলো স্বস্তিতে আছে। লাস্ট নাইট ম্যানচেস্টার সিটি 2 পয়েন্ট লস করেছে, সেই জায়গা থেকে মেন্টালি কিছুটা স্যাটিসফ্যাকশন রয়েছে, বিকজ এইগুলি কিন্তু একজন কোচকে অনেক রকমের স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি করে। তো সেই জায়গা থেকে মিকেল আর্টেটা ওই জায়গাটা হয়তো কিছুটা হলো একটু রিল্যাক্স আছে। তারপরও মেইন হলো যে প্লেয়ার পারফরমেন্স, আপনি যখন খেলাটা শুরু হয়ে যাবে তখন কিন্তু কোচরা অসহায় থাকে। এই দুই টিমের কি পারফর্মার কারা হতে পারে আজকে? ডেফিনেটলি আপনি যদি দেখেন সবসময় আমরা পারফর্মার হিসাবে দেখি যারা ফ্রন্ট লাইনে খেলে তাদেরকে আমরা আসলে মেইন ফোকাসে রাখি। গায়রস্কো স্ট্রাইকার রয়েছে, সে দুর্দান্ত ফর্মে রয়েছে, লাস্ট ম্যাচও 2টা গোল করেছে প্রিমিয়ার লিগের। এবং মার্টিনেলি, অ্যারন সাকা, তারা তো ডেফিনেটলি, বাট মিডফিল্ডে কিন্তু ওডেগার্ড এবং ডেকল্যান রাইসের মতো প্লেয়ার আছে। সো ডেকল্যান রাইসকে আমার কাছে মনে হয় যে এই ধরনের ম্যাচে সে ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করতে পারে। আর যদি অ্যাথলেটিকো মাদ্রিদের কথা বলেন, আমি বলবো যে অ্যাথলেটিকো মাদ্রিদের অন্যতম স্ট্রেংথ হলো তাদের গোলকিপার মুসো, আর্জেন্টিনার যে গোলকিপার রয়েছে। যদি এই ম্যাচে ওব্লাক শুরু করবে, বাট ওব্লাকের থেকে আমি বলবো যে মুসো ফর্মে বেশি ছিল, বাট গোলকিপার ওব্লাককে আমার কাছে মনে হয়েছে যে চ্যাম্পিয়ন্স লিগ এই ধরনের ম্যাচ অনেক খেলেছে, গোলকিপারের জন্য কিন্তু একটা বড় পরীক্ষা থাকবে এই ম্যাচে, ডেভিড রায়ার ক্ষেত্রে, ওব্লাকের ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে এই দুজন গোলকিপার যদি পেনাল্টি শুট আউটে যায়, এখান থেকে হয়তো কেউ একজন হিরো হতে পারে। আপনি যেটা বলেছেন যে ম্যাচটা কিন্তু পেনাল্টি শুট আউটে যাওয়ারও কিন্তু অনেকটা চান্স রয়েছে। এবং যদি ফ্রন্ট লাইনের প্লেয়ারদের কথা বলেন, যে অবভিয়াসলি আমি বলবো যে হুলিয়ান আলভারেস কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু আপনার দুর্দান্ত ফর্মে আছে, এবং সে যেভাবে খেলছে সেই জায়গা থেকে আমি বলবো যে হুলিয়ান আলভারেজের জন্য কিন্তু আপনার মিকেল আর্টেটার অন্যরকম একটা প্ল্যান থাকতে হবে। স্পেশালি সেন্টার ব্যাগে যে দুজন স্টার্ট করবে আর্সেনালে, তাদের কিন্তু হুলিয়ান আলভারেজকে নিয়ে একটা প্ল্যান থাকবে। সো এরাই হয়তো খেলার মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারে। এরপরও যেটা হয় যে খেলায় আমরা অনেক সময় দেখি যে সেট পিস থেকে ডিফেন্ডাররা অনেক সময় গোল করে থাকে, মিডফিল্ডাররা গোল করে থাকে, লং রেঞ্জের শুট থেকে গোল হয়ে থাকে। সো এই ধরনের ম্যাচে আসলে স্পেশালি আপনি কাউকে মানে কি বলা প্লেয়ারটা টাফ। সো সেই সে এটা আমি এরকম বলতে চাই যে যে কেউ খেলা মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারে, বিকজ এই ম্যাচে কিন্তু অনেক সুযোগ হবে তা কিন্তু না, যেটা হয়েছিল প্যারিস সেন্ট জার্মেন এবং বায়ার্ন মিউনিখের ম্যাচে 9 গোল হয়েছে। হ্যাঁ, সো আমি বলবো যে এই ম্যাচে ওপেন ম্যাচ, যে কেউ ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করতে পারে। ভাই এই যেই ম্যাচটা নিয়ে কথা বললেন, মানে আরো একটা কিরকম গোলের বন্যার ম্যাচ দেখবো না? এই ম্যাচটা একটু টেকটিক্যালি ডিফারেন্ট হবে এই কারণে, কারণ প্যারিস সেন্ট জার্মেন যেহেতু একটু এগিয়ে রয়েছে 4-5 গোলে, এখন কিন্তু বায়ার্ন মিউনিখ ডিফারেন্সটা কিন্তু খুব একটা বেশি না এখন বায়ার্নের মাঠে খেলা। সো এইটা এরকম হতে পারে লুইস এনরিকে কখনো ওই
পিছন থেকে গিয়ে ডিফেন্স করবে এই ধরনের কোচ লুইস এনরিকে না। হ্যাঁ, লুইস এনরিকে কিন্তু এই ম্যাচও হাই প্রেসিং করবে, যেটা লাস্ট ম্যাচে করেছে। যে বায়ার্ন মিউনিখ সবসময় আমি বলি যে ম্যানুয়েল নোয়ার ওই পিছন থেকে খেলাটা স্টার্ট করে, তা এবং উপেম্যানুকে দিয়ে সেন্টার ব্যাক থেকে বা তাদের রাইট ব্যাক বা লেফট ব্যাক দিয়ে খেলাটা স্টার্ট করে। লাস্ট ম্যাচে কিন্তু সেটা করতে পারেনি, বিকজ এত হাই প্রেস করেছে আপনার প্যারিস সেন্ট জার্মেন, যার কারণে কিন্তু খেলাটা বিল্ড আপ করতে পারেনি, যার কারণে কিন্তু অনেকগুলি গোল হয়েছে। এবং আপনি যদি হোল ম্যাচের সিনারিটা দেখেন, সেখানে প্রত্যেকটা সময় আমার কাছে মনে হয়েছে 1-1 হয়েছে, মানে একজন আরেকজনের অ্যাগেনস্টে খেলছে। লাইক আপনি যে মার্কুনিসের অ্যাগেনস্টে খেলেছে আপনার লুইস দিয়াস, হ্যারি কেনের অ্যাগেনস্টে খেলেছে জোয়াও নেভেস, এরকমের কিন্তু অনেকবার হয়েছে। সো এই ম্যাচটা একটু টেকটিক্যালি অন্যরকম হবে, কারণ বায়ার্ন মিউনিখ শুরুতেই চেষ্টা করবে গোল করে দেওয়ার জন্য, খেলাটা সমতায় যত তাড়াতাড়ি আনা যায়। হ্যাঁ, বায়ার্ন মিউনিখের টার্গেট থাকবে সেইটা। এবং লাস্ট ম্যাচে ভিনসেন্ট কম্পানি কিন্তু ডাগ আউটে ছিল না, এই ম্যাচে হয়তো সে আবার ডাগ আউট ব্যাক করবে। তো এইটা আবার বায়ার্ন মিউনিখের জন্য একটা প্লাস পয়েন্ট। সত্যি কথা বলতে আমি বলবো যে এই ম্যাচটা যদি ওভারঅল আমাকে বলেন, আমি বলবো যে প্যারিস সেন্ট জার্মেন থেকে বায়ার্ন মিউনিখকে কিছুটা এগিয়ে রাখবো, বিকজ এই সিজনে বুন্দেসলিগা প্লাস হলো চ্যাম্পিয়ন্স লিগে কোনো ম্যাচ এখন পর্যন্ত হারেনি, হোম ম্যাচে তারা এখন পর্যন্ত পয়েন্ট লস করেনি। তো ড্র হয়েছে, বাট স্ট্রেট এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। তো সেই জায়গা থেকে বায়ার্ন মিউনিখ আসলে কিছুটা হলো এগিয়ে থাকবে, বিকজ তাদের দলে কিন্তু আপনি জানেন ওলিস, লুইস দিয়াস, হ্যারি কেনের মতো প্লেয়ার রয়েছে। বাট প্যারিস সেন্ট জার্মেনকে আমি বলি না যে তারা ম্যাচটা হেরে যাবে। খেলাটা নিয়ে আমি স্ট্রেটলি আসলে কোনো কিছু মানে বলতে পারবো না যে আসলে কে হারবে কে জিতবে। বাট আরেকটা হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পাচ্ছি আমরা। ডেফিনেটলি, বাট এইটাতে এরকমের না যে ওই প্রথম লিগে 9 গোল হয়েছে, এই ম্যাচও 8-9 গোল হবে, এরকমটা আমি দেখছি না। কারণ যে দলটা একটু হলেও অ্যাডভান্টেজে রয়েছে, তারা কিছুটা হলেও কৌশলগত ফুটবল খেলবে। স্পেশালি যদি মিডফিল্ডে ডমিনেট করতে পারে প্যারিস সেন্ট জার্মেন, তারা যদি ওইখানটায় যদি কন্ট্রোল করতে পারে, এদিকে যদি বল তাদের ডিফেন্সিভ এরিয়াতে যদি বলগুলি কম আসতে দেওয়া যায়, এটা যদি মিডফিল্ড থেকেই ব্লক করতে পারে, সেই জায়গাটা নিয়ে তো টেকটিক্যালি কিছু কাজ করবেই লুইস এনরিকে। অ্যাট দ্য সেম টাইম বায়ার্ন মিউনিখের কিন্তু মেইন ফোকাসই থাকবে যত তাড়াতাড়ি তারা গোল দিয়ে খেলাটাকে সমতায় আনতে পারে। সুতরাং খেলাটা কিছুটা হলেও কৌশলগত খেলা হবে।